আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা দিন পার হয়ে গেছে। বাংলাদেশ হংকংকে হারিয়েও দিয়েছে। কিন্তু এই জয়ের সাথে এতগুলো প্রশ্ন চলে এসেছে সাথে যে ভালো একটা জয় পাওয়ার পরও ২ টো পয়েন্ট পাওয়ার পরও নেট রান রেটে ১ এর ওপরে অবস্থান রাখার পরেও বাংলাদেশ তারা কিন্তু ফ্যান্সদেরকে স্যাটিসফাই করতে পারেনি। এবং এটার যে ইম্প্যাক্টটা আমার মনে হয় ইম্প্যাক্টটা শুধুমাত্র যারা বাংলাদেশের ক্রিকেট ফলো করছেন, যারা বাংলাদেশের ডাইহার্ড ফ্যান্স তাদের ভেতরেই পড়ছে না। এটার একটা ইনফ্লুয়েন্স থাকে, যে ইনফ্লুয়েন্সটা নিয়ে আসেন কারা? এক্সপার্টরা নিয়ে আসেন, বিশেষজ্ঞরা নিয়ে আসেন, এবং অনেকভাবেই কাটাছেঁড়া করা হচ্ছে বাংলাদেশের এই পারফরমেন্সটাকে। এবং এই টুর্নামেন্ট শুরুর আগেই যখন অনেকে প্রিভিউ দিচ্ছিলেন বাংলাদেশ দল কেমন করতে পারে, তাদের কারেন্ট দলটার অবস্থা কি, তাদের এই দলটার কোয়ালিটি কেমন, সেটা নিয়ে যখন কাটাছেঁড়া হচ্ছে, বিশ্বের যারা ফেমাস ক্রিকেটার্স রয়েছেন, ফর্মার ক্রিকেটার্স রয়েছেন, যারা এই মুহূর্তে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করছেন, যারা এই মুহূর্তে কমেন্ট্রি করছেন খেলার, তারা কিন্তু একটা ব্যাপার বলেছেন যে বাংলাদেশকে দেখে মনে হয় একটা টিম ইন ট্রানজিশন। বেশ কিছু সঠিক পয়েন্ট তারা নির্ধারণ করেছেন অবশ্যই, যে বাংলাদেশের বোলিংটা তাদের মূল শক্তি, এবং বোলিংয়ের মধ্যেও যদি ভাগ করা হয় সেখানে পেস বোলিংটাই বাংলাদেশের মূল বোলিংয়ের চালিকা শক্তি। স্পিন বোলিং ডিপার্টমেন্টটা আগের মতো অতটা সমৃদ্ধ না, বা স্পিন নির্ভর দল বাংলাদেশ নয়, মূলত পেস নির্ভর দল বাংলাদেশ। এবং পেসাররা যেদিন সফল হবেন সেদিন কিন্তু বাংলাদেশের সাফল্য পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আরেকটা বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বাংলাদেশের ব্যাটিংয়ের যে জায়গাটা, সেটা এখনও একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে। একজন কনসিস্টেন্ট ব্যাটার নেই যাকে দেখলেই মনে হবে যে না, তিনি কিন্তু কনসিস্টেন্টলি রান করে যাবেন প্রায় প্রত্যেকটা ম্যাচে। এই ধরনের ব্যাটারদের সংখ্যা বাংলাদেশে খুব কম। বেশিরভাগ ব্যাটাররাই এই মুহূর্তে যারা রয়েছেন বেশ ইনকনসিস্টেন্ট রয়েছেন, অ্যাগ্রেসিভ নেচার রয়েছে তাদের, যেদিন জ্বলে ওঠেন সেদিন অনেক ভালো করে ফেলতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তারা সেই কাজটা করতে পারছেন না হয়তো, এবং সে কারণেই ওই ক্রিকেট বিশেষজ্ঞদের আস্থাটা বাংলাদেশ ব্যাটিং অর্ডারটা অর্জন করতে পারছে না এখনো পর্যন্ত। আপনি হংকংয়ের ম্যাচটার এক্সাম্পলই ধরুন না। আমি গতকাল একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম ম্যাচ শেষ হওয়ার পর যে বাংলাদেশ হংকংয়ের সাথে ১৪৩ রান চেস করতে গিয়ে মাত্র ১৪ বল হাতে রেখে ম্যাচটা জিতেছে, ৭ উইকেটে জিতেছে। জয়টা বড় ছিল, তবে এই ১৪ বল হাতে না রেখে বাংলাদেশ ৩০ বল হাতে রেখেও জিততে পারতো, ৪০ বল হাতে রেখেও জিততে পারতো। সেই অ্যাটেম্পটাই বাংলাদেশ নেয়নি। ২টো পয়েন্ট এনশিওর করার জন্য সেফ প্লে বাংলাদেশ করেছে, মাত্র 2টো ছক্কা হাঁকিয়েছে, বাউন্ডারিজও খুব একটা বেশি আসেনি। মূলত এই আবুধাবির বড় আউটফিল্ডের সুযোগ সুবিধাটা বাংলাদেশ নেওয়ার চেষ্টা করেছে এই ছোট রান চেসটায়, খুবই সাবধানতার সঙ্গে, খুবই সেফ অ্যান্ড কশাস মেথডে বাংলাদেশের ব্যাটারে এই রানটা চেস করেছেন। এবং লিটন দাস যদিও শেষ দিকে এসে তার ইনিংসের স্ট্রাইক রেটটাকে ১৫০-এ নিয়ে যেতে পেরেছেন, তাওহিদ হৃদয়ের যে ব্যাটিংটা ছিল, তিনি নট আউট থেকে শেষ করেছেন ৩৬ বল থেকে ৩৫ রান, সেটা নিয়ে আগের ভিডিওতে কথা বলেছিলাম। এই ইনিংসটাই আসলে সবচেয়ে বেশি সমালোচনা যোগাচ্ছে বাংলাদেশের এই ওভারঅল পারফরমেন্সের জন্য। এবং এরই সাথে আরও একটা বিষয় কিন্তু লক্ষণীয় বাংলাদেশের পারফরমেন্সে হংকংয়ের এগেনস্টে, সেখানে হচ্ছে স্পিনারদের ইনএফেক্টিভনেস। আবুধাবির উইকেটে যেখানে আসলে স্পিনাররা ডমিনেট করেন, আপনারা দেখেছেন আফগানিস্তান হংকংয়ের এগেনস্টে তাদের স্পিনাররা ডমিনেট করে ম্যাচটা বের করে নিয়ে এসেছে। মাত্র ৯৪ রান করতে পেরেছিল হংকং এই আফগানিস্তানের স্পিনারদের এগেনস্টে মোস্টলি। এবং হংকংয়ের স্পিনাররাও কিন্তু বেশ ভালো করেছিলেন এই আবুধাবির উইকেটে, যেখানে বাংলাদেশের স্পিনাররা ততটুকু সাফল্য কিন্তু পাননি। শেখ মেহেদী খানিকটা ইকোনমিক্যাল বল করেছেন, ডিফেন্সিভ নেচারে বল করেছেন। রিশাদ হোসেন বেশ মার খেয়ে গেছেন, যদিও তিনি উইকেট পেয়েছেন। এবং সেই সাথে আর কোনো স্পিনারকে কিন্তু বাংলাদেশ ইনভলভ করেনি। ৫ জন বোলার বল করেছিলেন, ৩ জন পেসার, ২ জন স্পিনার ছিলেন সেই জায়গায়, এবং স্পিনাররা খানিকটা অফ কালার ছিলেন। এই উইকেটের বেস্ট ইউসেজটা স্পিনাররা করতে পারেননি, যেটা আমরা সাধারণত এক্সপেক্ট করি তাদের কাছ থেকে। এবং যে ৩ পেসার ছিলেন, বরঞ্চ পেসাররা ভালো করেছেন বলতে গেলে। মুস্তাফিজ অবভিয়াসলি ভালো করেছেন, তানজিম সাকিব চমৎকার বোলিং করেছেন, এবং তাসকিন আহমেদ এক্সপেন্সিভ হলেও অন্তত কিছু উইকেট তুলতে পেরেছিলেন। ওভারঅল বাংলাদেশের বোলিং পারফরমেন্সটা কিন্তু সেরকম আশানুরূপ ছিল না, এবং এ কারণে হংকংয়ের মতো দল তারা ১৪৩ রানও করে ফেলেছে বাংলাদেশের এগেনস্টে। সুতরাং বোলিং সাইডটা নিয়েও যেই কনফিডেন্সটা ছিল যে বাংলাদেশ যে কোনো দলের বিরুদ্ধে খুব ভালো বোলিং করতে পারবে, সেখান থেকে অফ কালার ছিল। ব্যাটিংয়ের এন্ড থেকেও এতটা সেফলি তারা ব্যাটিংটা করেছে, ম্যাচটা জেতার পরও কিন্তু বাহবা পাচ্ছে না তারা ক্রিকেট বিশেষজ্ঞদের। এবং এইটা কিভাবে শোধরাতে হবে আসলে? পরবর্তী ম্যাচে আসলে ব্যাটারদের সেই ইন্টেন্টটা দেখাতে হবে, কারণ পরবর্তী ম্যাচটাই শ্রীলঙ্কার সাথে। এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচের আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম একবার দেখে পরখ করার একটা সুযোগ হয়তো পাবে। তবে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের রিসেন্ট রেকর্ডটা ভালো বলেই খানিকটা আত্মবিশ্বাস নিয়ে হয়তো বাংলাদেশ সেই ম্যাচটা খেলতে যাবে। অল লাইজ ইন দ্যাট গেম বলতেই হবে। ব্যাটারদের এখনও নিজেদেরকে মডার্ন ডে টি-20 ক্রিকেটের জন্য সামঞ্জস্যপূর্ণ ব্যাটিং করার যেই এক্সপেকটেশন, সেটা মিট করতে হবে।
এবং বাংলাদেশ এই মুহূর্তে যে ব্যাটিং লাইন আপটা নিয়ে রয়েছে, এতটা সেফ প্লে যদি করতে চায় তাহলে তো খুবই সমস্যা। গত 3টা ম্যাচ হয়ে গেছে, জাকের আলী অনিক কিংবা শামীম পাটোয়ারিরা সেরকম ব্যাটিংয়ের সুযোগই পাচ্ছেন না, টাইমই পাচ্ছেন না, কারণ টপ অর্ডারের 4জন মোটামুটি ম্যাচটা শেষ করে দিয়ে আসছেন কিংবা ম্যাচের 120টা বল খেলে ফেলছেন। এখন এই জায়গাটার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা সিনারিও কিন্তু আমরা বুঝতেই পারছি। ব্যাপারটা এমন নয় যে টপ 4 160 170 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, তারা কিন্তু বেশ সাবধানে ব্যাটিংটা করছেন এবং এই অতি সাবধানতার কারণে বাংলাদেশ যেখানে পৌঁছে যাওয়ার কথা রানের হিসেবে সেখানে কিন্তু পৌঁছতে পারছে না। এই প্রবলেমটা পারসিস্ট করতে থাকলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটো দলের এগেনস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে ডেফিনেটলি স্ট্রাগল করবে, কারণ হংকংয়ের তুলনায় ডেফিনেটলি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বোলিং লাইন আপটা অনেক অনেক বেশি শক্তিশালী। তো এখন কি করতে হবে? আসলে তাওহিদ হৃদয় রান পেয়েছেন, 36 বলে 35 রান করে অপরাজিত থেকেছেন, ম্যাচটাও বাংলাদেশ জিতেছে। এখন সেই সৎসাহস কি বাংলাদেশ দেখাবে কিনা যে পরবর্তী ম্যাচে আসলে ইম্প্যাক্ট যে রাখতে পারবে সেরকম কোনো ক্রিকেটারকে নিয়ে আসা, আর একটু সাহস করা, সেই সাহসটা করবে নাকি বাংলাদেশ এই একই লাইন আপ নিয়ে যাবে অন্তত ব্যাটিং অর্ডারের দিক থেকে, যারা এখনো পর্যন্ত রান পাচ্ছেন, ম্যাচও জেতাচ্ছেন, কিন্তু সামহাও সেই টি-20-র মনোভাবটা সেভাবে প্রস্ফুটিত হচ্ছে না তাদের ব্যাটিংয়ে, অনেকটা সাবধানতার সঙ্গে খেলছেন কিংবা যখনই বড় শট খেলতে চাচ্ছেন তখনই আউট হয়ে যাচ্ছেন। সো এই যে প্রবলেম, এটাকে আসলে কিভাবে সলভ করা যায়? খুব ডিফিকাল্ট একটা প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কারণ পরবর্তী ম্যাচে আপনি তাওহিদ হৃদয়কে কিসের বেসিসে বাদ দেবেন? 36 বল থেকে 35 করেছেন, 100-এর নিচে তার স্ট্রাইক রেট ছিল, কিন্তু ম্যাচটা তো জিতিয়ে বের করেছেন। সেই ক্ষেত্রেও কিন্তু তাকে কিছুটা হলেও ক্রেডিট দিতে হবে যে তিনি তার উইকেটটা ছুঁড়ে ফেলে আসেননি, অন্তত উইকেটে শেষ পর্যন্ত টিকে ছিলেন। এই বিষয়গুলো ডেফিনেটলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মাথায় থাকবে এবং পরবর্তী যে ম্যাচটা হবে শ্রীলঙ্কার এগেনস্টে, আমরা আশা করব যে পোটেনশিয়ালটা আমরা জানি, যারা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটও ফলো করি, যারা বিপিএল ফলো করি, যারা ডিপিএল ফলো করি, আমরা তো জানি তানজিদ তামিম কতটা বিধ্বংসী হতে পারেন, পারভেজ ইমন তার দিনে কতটা বিধ্বংসী একজন ব্যাটার হয়ে যেতে পারেন। এখন কনসিস্টেন্সি রেখে এই রানগুলোকে বিশ্বের বড় বড় মঞ্চেও করে ফেলাটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। লিটন দাসের ফর্মটা আমাদেরকে আশা যোগাচ্ছে, কারণ লিটন দাস এই মুহূর্তে বাংলাদেশের এই পুরো ব্যাটিং সেটআপের সবচাইতে নির্ভরযোগ্য ব্যাটার। প্রায় প্রতি ম্যাচে তিনি রান পাচ্ছেন, খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করছেন, ফর্মটাও তার বেশ ভালো। এবং লিটন দাস যদি এই ফর্মটা রাখতে পারেন অ্যাজ এ ক্যাপ্টেন, আমার মনে হয় তাকে অনুসরণ করে অন্য যে ব্যাটারে রয়েছেন তারাও ডেফিনেটলি একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সেরাটা আমরা হয়তো সামনে দেখতে পাবো এগেনস্ট আ মাচ বেটার বোলিং লাইন আপ অফ শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান। এবারে আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে এই জয়টার পরও কেন একটা তেতো স্বাদ আমাদের মুখের মধ্যে লেগে রয়েছে? এটা কি পারফরমেন্সের যেই জায়গাটা রয়েছে সেখানে আমরা খুব ডমিনেট করতে পারিনি সে কারণে, নাকি অন্য কিছু মনে হচ্ছে? আসলে সত্যি সত্যিই মনে হচ্ছে যে বাংলাদেশ ঝড়ে বক মেরে দিচ্ছে। শ্রীলঙ্কাকে, পাকিস্তানকে ঝড়ে বকে বাংলাদেশ হারিয়েছিল সিরিজ, দ্বিপাক্ষিক সিরিজে জিতেছে বলেই এই এশিয়া কাপের মতো বড় একটা মঞ্চে বাংলাদেশ সেই সাহসটা দেখাতে পারছে না। এই বিষয়গুলো কি আপনাদের ভাবাচ্ছে কিনা সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে অবভিয়াসলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।